আগামী 9 দিন ভয়ঙ্কর। নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই, নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে। ছোট প্যাকেজ আর বড় প্যাকেজকে একসঙ্গে করে একটা টাইট প্যাকেজ বানাইছে। এই প্যাকেজের মধ্যে কি আছে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি করা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব অনেক বিভিন্ন জায়গায় বিজয় শুরু হয়ে গেছে। অভিনন্দন, শুভ কামনা। তারেক রহমানের বাপের সাথ দিয়ে আছে, সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভাররুল করে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে, যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে। আগামী 4-5 দিনের ভিতরে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের পায়জামা আমরা রাখবো, হাসিনাকে না লটকাইয়া ইউনূস নির্বাচন দিতে পারবে? ইউনূস কি আমাদের 1,500 মায়ের সন্তানকে ফেরত দিবে? এত সহজ বিষয় না। সবকিছুর অবসান ঘটিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের মন জয় করে ফেললো ডক্টর ইউনূস, তাদের চাওয়া পূর্ণ করে দিল। এমন কি সিদ্ধান্ত নিল ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেটা শোনার পর সবাই আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে। বাংলাদেশকে হেনস্থা করেছে, একই ইস্যুতে এবার চীনের কাছে অসহায় হয়ে পড়ল ভারত। এবার চীনের খপ্পরে পড়েছে ভারত। ভারতকে উচিত শিক্ষা দিতে পরাশক্তি চীন উজানে বাঁধের ব্যবস্থা করছে। দর্শক, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যখন এই সিদ্ধান্তটির কথা জানিয়েছেন, ঠিক সেই মুহূর্ত থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। যারা তাকে 5 বছরের জন্য চেয়েছিলেন তারা তো রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। দর্শক, এই মুহূর্তে এসে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই 4-5 দিনের মধ্যে কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করেন, আপনারা কি সেই তারিখ মেনে নিতে রাজি আছেন কিনা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এরই সাথে সাথে একজন বিশ্লেষক তো রীতিমতো ক্ষেপে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন এবং যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চান, তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, এরই সাথে সাথে আমরা কিন্তু অনেকদিন ধরেই শুনে আসছিলাম বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ রয়ের এজেন্ট, অর্থাৎ ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন নেতা, যিনি ভারতের স্বার্থ বাংলাদেশে হাসিল করতে চান। দর্শক, এটি ততদিন পর্যন্ত কথার কথা ছিল। এটি অবশেষে একজন রাজনৈতিক বিশ্লেষক কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন, যে আলোচনাটি আপনারা সামনেই দেখতে চলেছেন। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি করা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব অনেক। খবর, 12 দলীয় জোট আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 12 দলীয় জোট। আসলে কি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন? আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা? কি ঘটবে? টান টান উত্তেজনা। প্রথমে বলবো, তারিখ ঘোষণা করুক আর না করুক, ওই তারিখ আমরা মানবো না। কেন মানবো না? আমি আসি। আমরা মানবো না এই কথা বলার অথরিটি আমি কে? রাজনৈতিক দলগুলোর মোটিভ জানি, ইসলামপন্থীদের মোটিভ জানি, সাধারণ জনগণের পালস বুঝি, তারুণ্যের পালস বুঝি, সেগুলোর আলোকে বলছি আমরা এই তারিখে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। 4-5 দিনের মধ্যে যে তারিখ ঘোষণা করবেন, এবং আমরা এই জরুরি ঘোষণা দিয়ে ওই তারিখের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। সব দল দেখবেন ওই তারিখ প্রত্যাখ্যান করবে, লাথি মারবে। কেন? তার আগে আসি, আসলে কি মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন? এর উত্তর হচ্ছে যে 12 দলীয় জোট কোন চ্যাটের বাল যে তাদের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিবে আর 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেটা 12 দলীয় জোটের কাছ থেকে আমাদের শুনতে হবে কেন? 12 দলীয় জোটটা কি? এরা বা কি? এরা কোন ঘোড়ার ডিম বাংলাদেশের রাজনীতিতে? এটা কিছুদিন আগে 4 গুরুত্বপূর্ণ দলের সাথে বৈঠক করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, বিএনপি, জামাত, চরমনাই, এনসিপি। তাদের কাছে যদি বলতেন, মির্জা ফখরুল যদি বলতো বের হয়ে, ডাক্তার তাহের যদি বলতো, একটা কথা ছিল যে প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেবে 12 দলীয় জোটের কাছে, আর বিএনপি জামাত সেটা জানবে না, আর আমরা জানবো 12 দলীয় জোটের কাছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের বাস্তবতার সাথে এটা যায়? যে কোনো জিনিসের একটা বাস্তবতা আছে, যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানবো 12 দলীয় জোটের কাছ থেকে, আর মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টা বলবেনও 12 দলীয় জোটের কাছে। এত ঠুনকো বিষয়টা, মানে এইটা হচ্ছে অস্বাভাবিক। এই জন্য এই প্রতিশ্রুতি ঘোষণা এগুলো কোনো তাৎপর্য নেই। আমি জানি না দিয়েছি কিনা, আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সরকারের কোনো বক্তব্য পাইনি। হয়তো এই বিষয়ে মাননীয় প্রেস সেক্রেটারি ক্লারিফাই করবেন, আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো কোনো ক্লারিফিকেশন পাবেন যে বিকৃতভাবে 12 দলীয় জোট বলেছে বা আসলেই
আর যদি আসলে এটা হতো বা ওই তারিখের কোনো ভিত্তি থাকতো, কার্যকারিতা থাকতো, 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতো, তাহলে সেটা সরকারের কোনো প্রেস রিলিজের মাধ্যমে জানানো হতো, অথবা ঐক্যমত্য কমিশনের সব দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা ঠিক হতো। কিন্তু না, এরকম তো কিছু হয়নি। এর মানে এই 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে ফালতু কোনো কথা হতে পারে না। ঘোষণা করলেও ওটার কোনো ভ্যালু নেই। দর্শক, এরপরে আসেন যেখানে জুলাই সনদের কোনো খবর নাই, জুলাই সনদ ছাড়া বাংলাদেশ চলবে না, যেখানে সংবিধান সংস্কারের কোনো বা সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নাই, যেখানে কিভাবে নির্বাচন হবে এটাই এখন পর্যন্ত ঠিক হয়নি, যেখানে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সরকার নির্বাচন এই বিষয়ে কোনো ঐক্যমত হয়নি, যেখানে পিআর সিস্টেম হবে না এফটিপিটি হবে কিছুই ঠিক হয়নি, সেখানে আপনি কিসের নির্বাচনের তারিখ? এটা কোনো কথা? এর চাইতে কোনো ফালতু কথা আছে? এই মেয়াদ উত্তীর্ণ পলিটিক্যাল পার্টিগুলো, এই ঘোড়ার ডিম পার্টিগুলো নির্বাচনের তারিখ ঘোষণা করবে এইটা বলছে। এটা হাস্যকর, এটা আমরা মানি না। আর এটা যদি বাই চান্স হয়েও থাকে, অস্বাভাবিকভাবে যদি হয়েও থাকে, এটা অস্বাভাবিক বলে এটা চলবে না। এই প্রক্রিয়াটা অস্বাভাবিক বলে এইসব ঘোষণা টোষণার মাধ্যমে কিছুই হবে না। আর আমাদের কথা ক্লিয়ার, স্পষ্ট রোডম্যাপ। কেন আমরা মানবো না আমাদের ঘোষণাকেই? মানে জনগণের, রাজনৈতিক দল, জেনজি, তরুণ প্রজন্ম সবার, জুলাই যোদ্ধাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে, সংবিধান সংশোধন হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, নতুন সংবিধান হতে হবে, পিআর সিস্টেম বিষয়ে চূড়ান্ত দফারফা হতে হবে, পক্ষে বা বিপক্ষে একটা ঐক্যমত হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন পরীক্ষায় পাশ করছে কিনা, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ আছে কিনা এগুলো দেখবো। বিএনপি তো নিজেদের কাউন্সিলেও ভোট চুরি করে, জাল ভোট দেয়। জাতীয় নির্বাচন আসলে বিএনপি হতে দেয় কিনা বা চায় কিনা এগুলো আমরা সব দেখবো। সংস্কার পর এগুলো স্থানীয় সরকার নির্বাচনের যে ফাইন্ডিংস এগুলো বিশ্লেষণ সাপেক্ষে ঐক্যমত কমিশনে কিংবা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে, তারপরে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে, যেটা ঐক্যমতের ভিত্তিতে। তারিখ ঘোষণা করার আগে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারিখের কাছাকাছি বিষয়ে একমত হতে হবে। তারিখটা নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টা ঘোষণা করবে, কিন্তু ওই তারিখ বা মাসের উপরে একটা কনসেনসাস হতে হবে, একটা ইত্তেফাক হতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে বাংলাদেশে কিছু হবে না। অতএব দর্শক, তারিখ ঘোষণা করলেও যদি আসলেই মাননীয় প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা করেন, ওই তারিখে নির্বাচন হতে পারবে না। কারণ নির্বাচন হতে হলে আগে ঐক্যমত লাগবে। সে ঐক্যমতের কোনো খবর নেই। গত বছরের এই 9 দিনও ছিল মারাত্মক ভয়ঙ্কর। আবার এই 9 দিন, আগামী যে 9 দিন আসবে, এটাও কিন্তু খুব সহজ হবে না। প্রতিদিনই দেখবেন একটা একটা ঘটনা সামনে চলে আসবে। যেমন এই যে খায়রুল হক ধরা পড়লো, আরো অনেকে কিন্তু সামনে আসবে। এবং আমাদের রাষ্ট্রপতি থাকবে কিনা, জুলাই সনদপত্র 3 তারিখে আমরা বুঝতে পারবো। নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই, নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে। ওই যে সরকার বলছিল না যে আপনারা ছোট প্যাকেজ চান না বড় প্যাকেজ চান, আমার মনে হয় ছোট প্যাকেজ আর বড় প্যাকেজকে একসঙ্গে করে একটা টাইট প্যাকেজ বানাইছে। এই প্যাকেজের মধ্যে কি আছে? জুলাই সনদপত্র ঘোষণা এবং তার স্থান দিতে হবে সংবিধানে। আর কি আছে? স্থানীয় নির্বাচন আগে হইতে হবে। আর কি আছে? পিআর সিস্টেম নির্বাচন হইতে হবে। পিআর সিস্টেম নিয়ে নির্বাচনে সবাই মতামত এখনো এক জায়গায় আসে নাই। আসছে কি না আমরা 3 তারিখই তো বুঝতে পারবো। কারণ ওই যে টাইট একটা প্যাকেজ যে দিবে, এই প্যাকেজের ভিতরেই বুঝছেন নির্বাচন থেকে শুরু কইরা জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর যদি না পাই ভাই, তাহলে নতুন করে ভাবতে হবে। কিন্তু এই মুহূর্তে নতুন করে ভাবতে চাই না, কারণ জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা তো ভাই বাইচা আছে। যে যে ডিস্ট্রিক্টে যাচ্ছে, এই যে আমরা দেখতেছি জনগণকে, এই জনগণই তো ওই জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। এই জুলাই জনগণরাই চায় ভাই একটা নতুন বাংলাদেশ। ওই যে আপনারা আইসা বলেন যে শেখ মুজিবুরের বাংলাদেশ, কেউ আইসা বলেন শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ, কেউ আইসা বলেন এরশাদের বাংলাদেশ, কেউ তো বলে না জনগণের বাংলাদেশ। আর এই জনগণের বাংলাদেশ যে দলটা বলছে সেটা হলো জামাতে ইসলাম। আর জামাতে ইসলামের সাথে এনসিপি আছে, যার জন্য সাপোর্ট করি। জামাতে ইসলামের সাথে চরমনাই পীর সাহেব আছে, যার জন্য সাপোর্ট করি। এবং আমি বিশ্বাস করি হেফাজতে ইসলামও থাকবে জামাতে ইসলামের সাথে। তবে থাকবে কিনা একটা প্রশ্ন দেখা দিছে, দেখা যাক, সময় বইলা দিবে। ওই যে বলছি না, সামনের 9 দিন অনেক কিছু ভাঙবে, অনেক কিছু গড়বে। হ্যাঁ, এই যে মহামান্য রাষ্ট্রপতি উনিও চলে যেতে পারে, কোনো ঠিক নাই তো ভাই, হইতে পারে এমন কিছু। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কতখানি সফল হয়েছে বা কতখানি বিফল হয়েছে, এটা আমরা 5ই আগস্টের পরেই পরিষ্কার দেখতে পাবো। বাংলাদেশকে হেনস্থা করেছে একই ইস্যুতে এবার চীনের কাছে অসহায় হয়ে পড়ল ভারত। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে ইচ্ছে মতো নাচিয়েছে ভারত বাংলাদেশকে। অবশ্য হাসিনার কারণে সেই হেনস্থা আরও বেশি করেছে বিগত 16টি বছর ধরে। হাসিনার ভারত প্রীতি এই হেনস্থার বড় কারণ ছিল। যদিও পানি চুক্তিগুলোর শুরু থেকেই ভারত বাংলাদেশকে তাদের খেলার পুতুল বানিয়ে রেখেছিল। এবার চীনের খপ্পরে পড়েছে ভারত। ভারতকে উচিত শিক্ষা দিতে পরাশক্তি চীন উজানে বাঁধের ব্যবস্থা করছে।
ফলে এবার চীনের রক্তচক্ষুতে উদ্বেগ বেড়েছে ভারত সরকারের। কারো ওপর জুলুম করলে নিজেদের ওপরও তা কোনো না কোনোভাবে ফিরে আসে, এবার বোধ করি তাই হতে যাচ্ছে ভারতের ক্ষেত্রে। তিব্বত ও ভারত হয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে বৃহৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে চীন। শনিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। তিব্বতে ইয়ারলুং জাংপো এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদীর ওপর এই প্রকল্পের অনুমোদন গত ডিসেম্বরে দেয় বেইজিং। এটি চীনের কার্বন নিঃসরণ শূন্যের লক্ষ্য ও তিব্বত অঞ্চলের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের সঙ্গে যুক্ত করা হয়েছে। গেল রোববার 20 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই বিদ্যুৎ উৎপাদন প্রধানত অন্যান্য অঞ্চলে সরবরাহের জন্য প্রেরণ করা হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় চাহিদা মেটাতেও ব্যবহৃত হবে। একবার নির্মাণ সম্পন্ন হলে এই ডাম চীনের ইয়াংসি নদীর ওপর নির্মিত রেকর্ডধারী 3 গর্জেস ডামকেও ছাড়িয়ে যেতে পারে। এতে ভারত এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের ওপর সম্ভাব্য গুরুতর প্রভাব পড়তে পারে। প্রকল্পে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। সিনহুয়া জানিয়েছে, এই প্রকল্পে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ $167.1 বিলিয়ন ব্যয় হবে। চলতি বছরের জানুয়ারিতে ভারত এই প্রকল্প নিয়ে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করে জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, উজানে চীনের কার্যকলাপে যেন ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে চীনকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে গত ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এই প্রকল্পের ফলে নিম্ন প্রবাহের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং চীন নদীর নিম্ন প্রবাহের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এদিকে শুধু নিম্ন প্রবাহের দেশগুলোর উদ্বেগই নয়, পরিবেশবাদীরাও তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলে এ ধরনের মেগা প্রকল্পের কারণে অপূরণীয় ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। পরিবেশবিদরা বলছেন, তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল হিমবাহ নির্ভর এই অঞ্চলে বড় ডাম নির্মাণ জলবায়ু পরিবর্তন, নদীর ইকোসিস্টেম এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর অপূরণীয় প্রভাব ফেলতে পারে। হিমবাহ গলে যাওয়া, নদীর স্বাভাবিক গতি পরিবর্তন হওয়া এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। বিশাল এই জলবিদ্যুৎ প্রকল্পে প্রাথমিকভাবে 5টি হাইড্রো পাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং প্রকল্পে ব্যয় হবে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ $167.1 বিলিয়ন মার্কিন। এটি সম্পূর্ণ হলে ইয়াংসি নদীর ওপর নির্মিত বিশ্বের বৃহত্তম 3 গর্জেস ডামকেও অতিক্রম করতে পারে। আমরা যখন বলছি বিএনপি সাউয়া এখানে এটা করছে, সালামের পয়সা খাইছে, সালামের গোলাম ছিল, দালালা ছিল, শুয়ারের বাচ্চা ছিল, মেঘালয় শিলংয়ে যাইয়া তার ভাড়া দেওয়া যে মোটেলে থাকা সেখানে ছিল, সবকিছু করছে। সালাউদ্দিনকে এই কথার কোনো জবাব দিছে? সে কয়, তারা কয় আমি নাকি ভারতের দালাল। মানে দেখছেন, এই জন্য কি এই বিএনপির তারেক রহমান তারে এই সভা সমিতি মিটিং এ কোনো জায়গায় বসানো ব্যর্থ করছে? কেন করেন আপনারা কি জানেন দর্শকবৃন্দ? একটা কারণে, আলোচনাকালে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ এগুলো কি কি আছে এগুলো ভারতকে জানাতে হবে। অন্য কোন এজেন্টকে ব্যবহার করা যাবে না, স্রেফ সালাউদ্দিন এটা পাস করবে। সালাউদ্দিন ছাড়া অন্য কেউ, ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে, আমির খুসরু, মাহমুদ, মির্জা ফাক, গোরখুদ কাব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, তাবিত আউয়াল, চেটেরবাল, এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না। কইছে আমাদের বড় মুতা সালাউদ্দিন। সালাউদ্দিনকে ঐক্যমত্য কমিশনের কাছে পাঠাতে হবে, ইউনূসের কাছে পাঠাতে হবে, প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে, যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে। আমি আর আপনারা চিল্লাই সালাউদ্দিন কেন যায়, অন্য কোনো লোক নাই, অন্য কোনো লোক যাবে কি করে? তারেক রহমানের বাপের সাথে আছে, সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভাররুল করে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে? কোনো রাস্তা নাই। কারণ তারেক রহমান চিন্তা করে, বাংলাদেশে আমারে যখন আমার মার আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মঈন আমারে যখন পিটাইয়া কোমর ভাঙ্গা দিছে, তখন এই আমারে জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে। তো তারেক রহমানের কি বাপের সাথে আছে নাকি যে সালাউদ্দিনকে বাদ দিয়া অন্য কাউকে বলবে যে যাও তুমি গিয়া এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করো? করবে না ভাই, আদৌ করবে না। সালাউদ্দিন কোনো কথা নাই, 9 বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোনো আন্দোলনে থাকে নাই, কোনো পিকেটিং এ থাকে নাই, কোনো হরতালে থাকে নাই, কোনো জায়গায় কোনো কিছু করে নাই। এখন যেসব নেতারা রাস্তাঘাটে মাইর খাইছে, যেসব নেতারা রাস্তাঘাটে জুলুমের শিকার হয়েছে, হাজতে গেছে, পিটানি খাইছে, আমি ওই গোরখুদ কাব্বাসের কথা কই না এবং মোহাম্মদ সালামের কথা কই না অথবা মির্জা ফাকের কথা কই না। এরা হাজতে গেছে, পাতানো হাজতে যাওয়া, এদের হাজতে যাওয়া ওটা হাজতে যাওয়া ছিল না, ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া। কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে, পুলিশের অত্যাচারে যারা পাট খেতে ঘুমাইছে, পুলিশের অত্যাচারে যারা ধান খেতে ঘুমাইছে, না খাইয়া নৌকায় ঘুমাইছে, নদীতে ঘুমাইছে, খেতে ঘুমাইছে, খাবারে ঘুমাইছে, মশার কামড় খাইছে, ডায়রিয়া হয়েছে, সালাউদ্দিন এ ধরনের কোনো সাফার করে নাই। সালাউদ্দিন গত 9 বছর আগে দেশ থেকে পালায়া যায় বলছে আমাকে গুম করছে এবং
তা মানে সালাউদ্দিন যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল তখন ওই এস আলমকে সে রাস্তাঘাটের কন্ট্রাক্ট দিচ্ছে। তো এস আলমও তাকে মনে রাখছে। তো এস আলম যখন সাথে মিলা যখন এই গুমের নাটকটা করছে, এস আলম কইছে যে মেঘালয় শিলংয়ে যাও, ওখানে আমার যে বাড়িঘর আছে ওখানে যে তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই, পয়সাপাতি যা লাগে খরচ টরচ যা লাগে সেটা আমি দেবো। তো ওখানে গেছে। এখন সালাউদ্দিন, আমি অনেক বাংলাদেশে আমি সহ আপনি সহ আমরা সবাই ওয়ান্ডারিং করতেছিলাম যে সালাউদ্দিন বিএনপির কোন জায়গায় ছিল না, হঠাৎ করে সে এত বড় নেতা হয়ে গেল। ইউনূসের লগে প্রত্যেকদিন তার দেখা করতে হইব, ঐক্যমত্য কমিশনের সাথে তার প্রত্যেকদিন কথা বলতে হবে, যে কোনো নীতি নির্ধারণী সবাই সালাউদ্দিনের থাকতে হবে। আলটিমেট গোলটা কি এই যে যত এফেক্টিভ যত আলাপ আলোচনা আছে ওখানে সালাউদ্দিনের থাকতে হবে, কারণ সালাউদ্দিন হচ্ছে রয়ের 1 নম্বর লোক। এবং সালাউদ্দিনই ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা আলাপ আলোচনার সময় শুধু সালাউদ্দিন কি প্রপোজ করছে দ্যাটস নট দ্য ইস্যু, ইউনূস কি বলছে, আলী রিয়াজ কি বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি প্ল্যান করছে, এ লাইন বাই লাইন রকে আবার রিলে করতে পারবে। এবং সালাউদ্দিন এ ব্যাপারে এমন ভাবে ট্রেনিং নিয়েছে 9 বছরে, কোন শব্দ সে ভুল করে না। সালাউদ্দিন যেখানে যায় সে প্রত্যেকটা কনভারসেশনকে রেকর্ড করে, প্রত্যেকটা কনভারসেশনকে নোট করে, যাতে সে খুবই সূক্ষ্মভাবে ইন্ডিয়াকে জানাইতে পারে, রকে জানাইতে পারে। নট অনলি দ্যাট, এখানে যে কোনো মিটিং এ বসার পরে সালাউদ্দিন সাথে সাথে সেনাপ্রধান মির্জাফরের কাছে যায়। সেনাপ্রধান মির্জাফর এবং নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান 3-4 একত্র হয়ে এবং সাথে তাদের সাথে এক করায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আলাপ আলোচনা করে। এখন আমি এই সাবজেক্টটাকে অত্যন্ত ব্ল্যাক এন্ড হোয়াইট ভাবে দেখি যে সালাউদ্দিনকে ঠিক এজন্যই প্রত্যেকটা মিটিং ইউনূস সাহেবের সাথে পাঠানো হয়। বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল আলমগীর দিনকে দিন নিজেকে হাস্যকর করে তুলতেছেন, একটা ফানি ক্যারেক্টার যেন এরকম ভাবে নিজেকে দাঁড় করে তুলতেছেন। তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছেন এবং তা নিয়ে উদ্বিগ্ন মির্জা ফখরুল আলমগীর। এই উদ্বিগ্নতাকে আমি কিভাবে দেখছি, আমাকে এটা প্রশ্ন করা হয়েছে। আগে বলেছি এটা ফানি কথা। খুব সম্ভবত তারা দক্ষিণপন্থী বলতে ইসলামিস্ট বুঝেছে, ইসলামী রাজনৈতিক দল বুঝিয়েছে। এই যে নিজেকে দক্ষিণপন্থী বলা, রাইটিস্ট, কেউ যখন নিজেকে অন্যকে দক্ষিণপন্থী বলে বুঝতে হবে সে নিজেকে বামপন্থী মনে করে। এটা হচ্ছে কমন। সম্প্রতি এই ফখরুলই আবার বলা শুরু করছে বিএনপি কোনো বিপ্লবী দল না। মানে এই আলাপটা উনি আগেও করছেন 13 সালের দিকে। বিএনপি কোনো বিপ্লবী দল না, কাজেই হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে লড়বার মতন রাস্তায় দাঁড়িয়ে এটাকে প্রতিরোধ গড়ে তোলার মতন দল বিএনপি না, এটা দাবি করার জন্য। ফখরুল সাহেব কি কখনো ভেবে দেখেছেন যে আওয়ামী লীগ কি কখনো নিজেকে বিপ্লবী দল বলছে? তাদের কনস্টিটিউশনে কি কখনো তা লেখা আছে বা কোনো নেতা দাবি করেছে? কিন্তু ফ্যাক্টস হচ্ছে, সবচেয়ে কঠিনতম ফ্যাক্টসটা হচ্ছে যে এই আওয়ামী লীগই কিন্তু সশস্ত্র সংগ্রাম করে 1971 সংগ্রামটা করছে। আমরা নাও মানতে পারি, কিন্তু ফ্যাক্টস হচ্ছে এটাই। মুক্তিযোদ্ধারা ছিল যারা, তাতে লার্জেস্ট সেকশনটাই আওয়ামী লীগের। বরং ইন্ডিয়াতে ট্রেনিং পাওয়া মুক্তিযোদ্ধা কেউই আওয়ামী লীগের ছিল না, কারণ আওয়ামী লীগেরদেরকে ট্রেনিং দেওয়ার নিষেধ ছিল ইন্দিরা গান্ধীর। ফাঁক ফোকরে কিছু হয়েছে, একমাত্র এক্সেপশন হলো যারা আগরতলায় খালেদ মোশাররফের আন্ডারে, অর্থাৎ আরো সুনির্দিষ্ট করে বললে মেজর হায়দারের আন্ডারে। খালেদ মোশাররফ সেকেন্ড ইন কমান্ড ছিল মেজর হায়দার। মেজর হায়দারের সহযোগিতায় যেসব চাইনিজ বামপন্থীরা বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম করেছে তারা বরং এটি এক্সেপশনালি করছে ইন্দিরা গান্ধীর কথা না মেনে। যাই হোক, প্রশ্ন সেটা না। প্রশ্ন হলো যে তার মানে আওয়ামী লীগ নিজেকে ডানপন্থী হওয়া সত্ত্বেও, নাকি আওয়ামী লীগ কি বামপন্থী দল? আওয়ামী লীগ একটা বিপ্লবী দল না, কিন্তু তাহলেও সে সশস্ত্র সংগ্রাম করছে। এটা করলো কি করে? তার মানে বিএনপি যে নিজেকে বামপন্থী দল বলে না, বিপ্লবী দল বলে না, তাহলে বলতে চাই কি? তাহলে অন্যকে দক্ষিণপন্থী বলার তার রাইট কি? পুরো জিনিসটা একেবারে মাখায়। যখন যেটা ভাল লাগে তখন সেটা বলে, তাই কি আসলে? না, আমার তাও মনে হয় না। আমার মনে হয় বরং উল্টাটা। এখন ইউনূস সাহেবের সাথে তারেক জিয়ার বিএনপির একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে। কে কত বেশি ইন্ডিয়ার কাছে গ্রহণযোগ্য, ইন্ডিয়ার মন পেতে হবে, কে কত গ্রহণযোগ্য, তারই যেন একটা লড়াই শুরু হচ্ছে। এবং সেখানে বিএনপিকে প্রমাণ করতে হবে সে দক্ষিণপন্থী বললা ইসলামিস্টদেরকে ঘৃণা করে, তাদের থেকে নিজেকে আলাদা করে। আচ্ছা মির্জা সাহেব, 2001 সাল ইলেকশনে আপনারা কি জামাতের সাথে ইলেকশন করেন নাই? নির্বাচনী জোট করেন নাই? তো কি দক্ষিণপন্থীদের সাথে ইলেকশনে জোট করছিলেন?
মানে এই যে কি ফাইজলামো শুরু করছেন তারা, এটা বোঝা খুবই মুশকিল আসলে। এমনিতেও বামপন্থী ডানপন্থী এগুলো কথার কোনো মানে নাই, এটা নিয়ে আমরা অন্য একটা ভিডিও করছি আমি। কিন্তু এইসব কি বলবো, ফার্স একটা ঠাট্টা মস্করা টাইপের কথা বলে তারা ইন্ডিয়ার মন জোগানোর জন্য প্রতিযোগিতার নামছে, নেমে ইসলামী অধ্যুষিত দলগুলোকে বলা হচ্ছে এগুলো হলো রাইটিস্ট দল, অ্যাজ ইফ তারা বামপন্থী দল, তারা লেফটিস্ট দল। মাথাটা পাগল হয়ে গেছে আসলে, যা মনে আসছে যা বলে একটা দুনফোন বোঝানো যায় আসলে ইন্ডিয়াকে, তাই চেষ্টা করছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।